উপরওয়ালা যেন সবাইকে দুধে মাছে খাওয়ায়, আর আমার যত বড় শত্রু কেন থাক, আমাদের মতো জনম যেন কখনো আর না দেয় কারো। না কেউ কোনো বন্ধু বান্ধব সান্ত্বনা দেওয়ার মতো, তাকে মনে হয় লাইটটা বন্ধ করলে মনে হয় কবরের মধ্যে শুয়ে আছে। ঈদের একটা দিন যায়, আমরাও শাড়ি চুরি পরে বসে থাকি যে কখন বাবা মা আসবে। কিছু কিছু হিজড়ার বাবা মা আসে, খাইয়ে তুয়ে যায়, আবার নিয়ে যায় সঙ্গে করে। ওই টাইমে নিজের খারাপ লাগে যে আজকে যদি আমার বাবা মা ওদের বাবা মার মতো হতো তাহলে নিয়ে যাইতো, কাছে রাখতো। আমাদের কষ্ট শুধু আমরাই বুঝতে পারবো। নিজস্ব একটা বাসস্থান নাই, কোনো কিছু নাই। দেখেন আজকে আমরা এখানে, কালকে ওইখানে 10 জনের কাছ থেকে চা চিনতে খাই। আজকে যদি এরকম না হতাম তাহলে বাড়িও ছাড়া হওয়া লাগতো না, নিজের ফ্যামিলি কত হাত ছাড়া হতো না। নিজের ফ্যামিলির সাথে আর 5 ভাই বোনের মতো থাকতাম। তোমার জন্মের সময় আসলে কি নাম ছিল? আমার জন্মগত নাম ছিল শিমুল। শিমুল থেকে নূপুর। নূপুর। নূপুর এই নামটা কে দিয়েছে? গুরু মায়েরা। গুরু মায়েরা দিয়েছে। আজ যাকে নূপুর হিসেবে দেখছেন, একসময় তার নাম ছিল শিমুল। একটা হাসি খুশি পরিবার ছিল তার। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছিল। দিনে ভালো লাগে, আর রাত্রে যখন আসে লাইটটা অন্ধকার রুমের মধ্যে ঢুকি আর লাইটটা বন্ধ করে দেই, দেওয়ার পর দেখা যাচ্ছে দাদা আমরা মনে হয় দোজখের মধ্যে বাস করি। কারণ ওই টাইমে না থাকে মা, না থাকে বাবা, না থাকে কোনো ভাই বোন, না থাকে কেউ, না কোনো আত্মীয় স্বজন। তোমার এখন বয়স কত? আমার বয়স ভাইয়া 23 বছর রানিং চলে। তুমি কখন প্রথম বুঝতে পেরেছিলে যে তোমার শরীরে একটা পরিবর্তন হতে যাচ্ছে? আমি যখন আমার বয়স 7 থেকে 8 বছর, তখন আমি পুরো বুঝতে পারি। কারণ দেখেন ভাইয়া, একটা ছেলে যারা পিওর ছেলে কিংবা মেয়ে, যেমন ছেলেরা প্রথমে ক্রিকেট খেলতে ছোটবেলায় বা ফুটবল খেলা দেখতে যায়, ফুটবল খেলতে ভালোবাসে। আর ওই টাইমে আমার ওইগুলা পছন্দ হতো না। আমার মেয়েদের সাথে যে গামছা পরে মেয়ে সেজে খেলতে পছন্দ হতো। আবার যে মাটির জিনিসপাতি দিয়ে, হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবাড়ি করতে ভালো লাগতো, বউ সাজতে ভালো লাগতো, পুতুল খেলতে ভালো লাগতো। এটা কি তোমার শৈশবে? জি, কিন্তু ক্রিকেট খেলা এগুলো আমার পছন্দ ছিল না। যে ছেলেরা যে যাচ্ছে, আমি রাস্তায় যেমন মনে হতো ছোটবেলায়, যে আমি ছোটবেলায় যেমন থাকতাম, যে লিপস্টিক নিতাম, হালকা করে একটু কাজল নিতাম, টিপ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, আমাকে মনে হয় নিজে মনে হয় তখন মনে করতাম যে আমি একটা মেয়ে, কিন্তু আমি তোর মেয়ে না। জি। কিন্তু সেদিন শিমুলের ভেতর থেকে যখন সত্যটা বেরিয়ে আসতে শুরু করলো, ঠিক সেদিনই সে পৃথিবীর নির্মম বাস্তবতাটা জানতে পারলো। সেদিন থেকেই তার পৃথিবীটা বদলাতে শুরু করলো। তো মনে করেন তখন ওই গুরু মাকে অনেক কষ্ট করে পাই, পাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে আবার নিয়ে আসে, কারণ আমার মা আমাকে নিয়ে আসে। জি। তারপরে আমার মা নিয়ে আসার পর আমি বাড়িতে আসি। আসার পরে আমার চাচারা অনেক আমার টর্চার করে, চাচাতো ভাইরা, যে হ্যাঁ তোর জন্য মান যায়, তোর জন্য রাস্তাঘাটে যেতে পারি না, কথা বলতে। এটা কারা বলতো? আমার চাচাতো ভাইরা এগুলা বলতো। হ্যাঁ, তখন ওই যে আমার আব্বু আম্মাকে বলতো, তখন আব্বু আম্মু কষ্ট পেতো না, ওইদিকে কোনো কিছু বলতে পারতো না, আমাকে কোনো কিছু করতে পারতো কি বলতে পারতো। তখন চাচারা 5 বার শুনতে একবার তো মানুষের মন মেজাজ অন্যরকম হয়, তখন অনেক মারধর করতো। তারপরে আমি চলে আসি। আসার পরেও আমার মা অনেক কয়েকবার আমার দেখতে আসছে, খোঁজ নিচ্ছে, কিন্তু আমার বাবা কখনো আমার গায়ে হাত দেয়নি। যা করছে আমার চাচিরে, চাচাতো বাইরে অনেক মারধর। এটা কত বছর আগের? এটা 12-14 মধ্যে এরকম কাহিনী ঘটছে। তুমি তোমার কমিউনিটির সাথে আছো কত বছর? আমি আমার হিজড়া জগতে আছি। আমার বয়স যখন 10 রানিং, তখন আমি ওনাদের কাছে চলে আসি। সমাজ তো দূরের কথা, নিজের পরিবারও সেদিন তাকে মেনে নিতে পারেনি। যে মায়ের পেটে সে জন্ম নিয়েছিল, সেই মাও সেদিন নীরব ছিল। না কেউ কোনো বন্ধু বান্ধব সান্ত্বনা দেওয়ার মতো, তাকে মনে হয় লাইটটা বন্ধ করলে মনে হয় কবরের মধ্যে শুয়ে আছে। সাধারণ হাততালির থেকে তোমাদের হাততালির সাউন্ডটা অনেক বেশি হয়। এটা কি কোনো ট্রেনিং বা
না, একটা হিজড়ার পরিচয় কিন্তু তার হাততাল থেকে কিন্তু প্রমাণটা পাওয়া যায় যে কিরকম? এরকম যেরকম হাঁটা চলা দেখে কথা বলা দেখে ইয়া না করলে প্রায় দেখা যাচ্ছে আমি একটা তৃতীয়লিঙ্গের মানুষ, আমি এমন হাততালি করছি যে আমার আশপাশে যদি কোনো তৃতীয়লিঙ্গের মানুষ জানে থাকে তখন ওরা বুঝবে যে আমি ডাকছি। তার মানে এটা একটা সিগন্যাল। এটা আমাদের একটা সিগন্যাল। বাহ, দেখি একটা একটা সিগন্যাল দাও, দেখি দাও। কই কেউ তো আসো না। না, এখন তার কেউ নেই যে তার মানে- আসবে। তার মানে আমি signal পাই একা। নাই। না, যদি আমার আশপাশে আমার আয়ত্তের মধ্যে যদি থাকে, যদি এমনটা করে হাতে তালি পারি, তাহলে দৌড়ে সবাই চলে আসবে যে আমার মনে হয় কোনো বিপদ আপদ হয়েছে কিংবা আমার কোনো কিছু প্রয়োজন। তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তোমার জীবনে কোনো দুঃখ আছে। তুমি তো কি হাসি খুশি একটা মানুষ। শোনেন, আপনার একটা কথা কি, একটা হিজড়ার মনে যতই কষ্ট থাক, দুঃখ থাক, তাদের একটাই কাজ, সেটা হচ্ছে হাসি খেলে পাবলিকের সাথে কথা বলতে হবে, জজমেন্টে আনতে হবে, খেতে হবে, হাসতেই হবে। কারণ আমার ভিতরে কষ্ট, আমি তো বললামই যে একটা আমি যেরকম ওনারাই বুঝবে যে আমি কিরকম। নিজের বাড়ি থেকে, নিজের চেনা জগৎ থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছিল নূপুরকে। শুধু একটাই অপরাধ, সে কেন অন্যদের মতো স্বাভাবিক নয়। সেদিন ওই বাড়ির চৌকাঠে শিমুলের মৃত্যু হয়েছিল, আর এই কঠিন বাস্তবতার রাস্তায় জন্ম নিয়েছিল নূপুর। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। দেখতে অনেক সুন্দর রে ভাই, কি চমৎকার দেখতে তুমি, বাপরে। থ্যাংক ইউ। পরে জন্মে যেন এই জন্ম না দেয় উপরওয়ালা। তোমার এই রূপের রহস্যটা কি আমাকে বলো তো। আমার এই রূপের রহস্য উপরওয়ালাই ভালো জানে, কারণ আমি আল্লাহর সৃষ্টি। জি। আমি গর্বিত, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, আমি গর্বিত যে আল্লাহ আমাকে এই জন্মে সৃষ্টি করেছে, এরকম করেছে, তার ভালো লেগেছে বিদায় করেছে। আমার তো আরো দুই ভাই বোন আছে, আরো ওরা তো আল্লাহ ওদের তো পছন্দ করেনি, পছন্দ করেছে আমাকে। আমি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে, অনেক অনেক আল্লাহকে থ্যাংক ইউ যে উনি আমার এই জন্মটা দিয়েছে। আমি ওনার কাছে অনেক গর্বিত, অনেক ঋণী। আমাদের এই সমাজে হাজারো নূপুর আছে যাদের চড়া মেকআপ আর হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে এক আকাশ শূন্যতা। পরিবার ছেড়ে আসার সেই অব্যক্ত কষ্টগুলো ধুকে ধুকে কাঁদায় নূপুরদেরকে। উপরওয়ালা আজকে আমাকে তিতিলিঙ্গের বানাইছে বিদায়ী লোকেরা হিজড়া বলে ডাকতে পারে। কারণ আমার ফ্যামিলিতে আরো আমার ভাই আছে, বোন আছে, ওনাদের কিন্তু হিজড়া বলবে না। জি। না, আমি এরকম হয়েছি বিদায়ী কিন্তু আমাকে হিজড়া বলে ডাকে। কিন্তু লোকেরা কি বলে বলুক, আমি ওদিকে কান দেই না। উপরওয়ালার উপরে আমার ভরসা আছে অনেক, মানে উনি আর ভালো লাগছে, উপরওয়ালার ভালো লাগছে বিদায় আজকে আমি এই জগতে এই জন্মটা আমি পাইছি। ওনার পছন্দ হয়েছে বিদায় কিন্তু এই জন্মটা আমি পেয়েছি। জি। দিন শেষে এই মানুষগুলো শুধু ভালোবাসা আর স্বাভাবিক মানুষের মতো বাঁচার অধিকার চায়, কিন্তু আমরা, আমাদের সমাজ তাদের কেবলই দেই শুধু এক বুক চাপা কষ্ট, ঘৃণা আর চিরস্থায়ী একাকিত্ব। ফ্যান্টলি হিসাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপর আমার এই ভাইটা এসে আল্লাহ যেন সবাইকে যেন জানগতর ভালো রাখে, উপরওয়ালা যেন সবাইকে দুধে মাছে খাওয়ায়। আর আমার যত বড় শত্রু কেন থাক, আমাদের মতো জনম যেন কখনো আর না দেয় কারো। আমি উপরওয়ালার কাছে একটাই দাবি, সবাই ছেলে সন্তান নিয়ে যেন সুখে থাকে, আমাদের মতো ভাগ্য যেন কারো না হয়। এটাই আমার শেষ কথা ভাইয়া। এবং এখানেই এই যে নূপুর যে মেয়েটা বসে আছে, ওকে অনেকে হিজড়া বলবে, অনেকে নেতিবাচক চোখে দেখবে, কিন্তু আমার চোখে ও একটা মানুষ এবং আমার চোখে ও একটা আকাশের তারা। এবং আমি নিজে খুব ভাগ্যবান যে এরকম একটা তারাকে পাশে নিয়ে আমি বসে আছি। আমার এমনই মনে হচ্ছে যেন আমি ওর আলোয় আলোকিত হয়ে গেছি। ও আজকে চোখ ভিজাইছে, ওর গলাটা ভারী হয়েছে, ওর মনের আবেগ, ওর বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, সেটা সামাজিক, আর্থিক, সব কিছুই ও আজকে আমার কাছে ব্যক্ত করেছে, যেটা শুনে আমার হৃদয়টা কিছুটা সময়ের জন্য হলেও কিন্তু হিট করছে এবং এখনো আমার মনটা কাঁপতেছে। এই ছোট্ট এই বাসাতেই ও থাকে, এই যে ওয়াশরুম, এই যে ছোট্ট একটা বাগান, এই যে এখানে একটা ঘরটা আহামরি কোনো রাজপ্রাসাদ না, কারণ এই
কমিউনিটি মানুষরা আসলে রাজপ্রাসাদে থাকতে চায় না, তারা প্রকৃতির মাঝেই তারা বেঁচে থাকতে চায়, এটি তাদের সংকল্প। এই সংকল্প নিয়ে তারা জীবনের শেষটা পর্যন্ত কাটায় দিবে এবং আহামরি কোনো চাহিদা দেশের কাছে, প্রশাসনের কাছে তারা কখনোই চায় না, সমাজের মানুষের কাছে তারা কোনোদিন চায় না, হয়তোবা সামনে চাবেও না। সাহায্যের হাত বাড়ায় দিবেন এবং তাদের দিকে একটু সদয় দৃষ্টিপাত করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।